দরজার দিকে মুখ করে 8 জন পাকা চুলের মন্ত্রীর মাঝখানে টুলে বসে আছে পঙ্গদের রাজা কালবি। কালবি লোকটা লম্বা, চিকন, মাঝবয়সী। এরকম বিচলিত স্বভাবের লোক আগে বোধহয় কখনো দেখিনি। মুখের পেশিতে ঘন ঘন খিস ধরছে তার। হাত দুটো সর্বক্ষণ নড়ছে অস্থিরভাবে। চাঁদের আলোয় তার চোখ দুটোতে তীব্র আতঙ্কের ছাপ দেখলাম। উঠে দাঁড়িয়ে কুর্নিশ করল কালবি, কিন্তু তার মন্ত্রীরা বসে থাকলো। বেশ কিছুক্ষণ মৃদু হাততালি দিয়ে গ্রহণ করলো আমাদের। মনে হলো এটাই পঙ্গদের সালামের রীতি। জবাবে মাথা নোয়ালাম আমরাও। তারপর বসলাম আমাদের জন্যে নির্দিষ্ট করা 3টে টুলে। ব্রাদার জন বসলো মাঝখানেরটায়। মাহবুবু আর হ্যান্স থাকলো আমাদের পেছনে। হ্যান্স দাঁড়ালো তার সেই মোটা বাঁশের লাঠিতে ভর দিয়ে। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হতেই কোম্বাকে ডেকে পাঠালো কালবি। আনুষ্ঠানিকভাবে কোম্বাকে সম্বোধন করলো ভবিষ্যতের কালবি বলে। আমার যেন মনে হলো কথাটা বলতে গিয়ে ক্ষণিকের জন্যে শুরু হয়ে গেল বর্তমান কালবির চোখ। কোম্বাকে সে জিজ্ঞেস করলো মাজিটো দেশের অভিযানে কিভাবে কি ঘটেছে। জানতে চাইল সাদা সর্দারদের দেখা পাবার দুর্লভ সম্মান তার ভাগ্যে জুটল কি করে। দুনিয়ায় যত সম্মানসূচক সম্বোধন আছে তার সবগুলো বোধহয় জবাব দিতে গিয়ে ব্যবহার করলো কোম্বা। সম্রাট প্রভু, যার পায়ে আমি চুমো খাই, যার চোখ আসলে আগুন আর জিভ আসলে তলোয়ার, যার কথায় মানুষ মারা যায়, উৎসর্গের সর্দার, পবিত্র মাংসের যিনি আগে স্বাদ নেন, দেবতাদের ভালোবাসার মানুষ, স্বর্গ থেকে নেমে আসা স্বর্গীয় বাণী বলা পবিত্র মোটেম্ব ছাড়া দুনিয়ায় যার তুলনা হয় না, ইত্যাদি সম্বোধন শেষে বিস্তারিত জানালো সে মাজিটো দেশে যাবার পর কি ঘটেছে, কিভাবে রাজা বাউসির মন্ত্রীরা কেউ আসতে না চাওয়ায় রাজার দূত হিসেবে এসেছি আমরা। বিশেষ করে উল্লেখ করল মোটেম্বর কথা। তার নির্দেশ মতো সে যে লোহার নল ছাড়া আমাদের এনেছে সেটার উপর গুরুত্ব দিল খুব। আমি খেয়াল করলাম দেবতাদের ভালোবাসার মানুষ সম্বোধন শুনে গুটিয়ে গেল কালবি। ভাব দেখে মনে হলো বর্ষার তীক্ষ্ণ ফলার খোঁটা খেয়েছে সে। তারপর কোম্বা মোটেম্বর কথা বলতেই আবারও বিচলিত হয়ে উঠল কালবি। মনে হলো আমাদের মতোই ব্যাপারটা খেয়াল করলো কোম্বাও, তবে এ ব্যাপারে কিছু বলল না। সে একটু থেমে আবার তার ব্যাখ্যা শুরু করলো। জানালো প্রাচীন প্রবাদ মনে রেখে ক্যানোতে তোলার পরেই আমাদের তল্লাশি করেছে সে ও তার সঙ্গীরা। কাজেই এখন এটা নিশ্চিত যে লোহার নল নিয়ে আসিনি আমরা। পঙ্গদের মাঝে সাদা সর্দারদের লোহার নল ধোয়া ছেড়ে গর্জন করবে তার উপায় নেই। সুতরাং দেবতারাও দেশ ছেড়ে চলে যাবেন না, আর পঙ্গ জাতিও ধ্বংস হয়ে যাবে না। কথা শেষে আমাদের পেছনে গুরুত্বহীন একটা সাধারণ আসনে বসে পড়ল কোম্বা। মাজিদুদের রাজা কালোহাতি বাউসির দূত হিসেবে আনুষ্ঠানিকতার সঙ্গে আমাদের গ্রহণ করে নেয়ার পর দুটো জাতির মধ্যে শান্তি স্থাপিত হলে কতগুলো সুবিধে পাওয়া যাবে সেটা বিস্তারিতভাবে জানালো কালবি। কথা শেষে শান্তি স্থাপনের জন্য বেশ কিছু প্রস্তাবও পেশ করলো। বুঝলাম প্রস্তাবগুলো খুব সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে, কিন্তু এও বুঝলাম শান্তির সপক্ষে সম্ভবত কোনো কাজেই আসবে না ওসব। সন্দেহ হলো শান্তি প্রস্তাবের সত্যিকার কোনো আগ্রহ বোধ হয় নেই পঙ্গদের। এখন আর প্রস্তাবগুলো মনে পড়ে না স্পষ্ট, তবে তার একটা ছিল কালবির কোনো মেয়েকে বিয়ে করবে রাজা বাউসি, আর রাজা বাউসির কোনো মেয়েকে বিয়ে করবে কালবি। চুপচাপ সমস্ত প্রস্তাব শুনলাম আমরা। তারপর আগে যেমন পরিকল্পনা করে রেখেছি
তেমনি খানিক আলোচনার ভান করে ব্রাদার জনের মুখপাত্র হিসেবে কথা শুরু করলাম। এর কারণ হিসেবে জানালাম, ব্রাদার জন এত বড় মাপের মানুষ যে তার পক্ষে নিজে থেকে মুখ খোলা শোভা পায় না। কালবি ও তার মন্ত্রীদের জানালাম তাদের প্রস্তাবগুলো ন্যায্য এবং যৌক্তিক, কাজেই ফিরে গিয়ে আনন্দের সঙ্গে সব বার্তা জানাবো আমরা রাজা বাউসি এবং তার পরামর্শদাতাদের। এ কথায় কালবি খুব সন্তোষ প্রকাশ করলো, কিন্তু কথা প্রসঙ্গে এও বলে ফেলল, মতামতের গ্রহণের জন্য আগে পুরো ব্যাপারটা মোটেম্বর কাছে পেশ করতে হবে। তার সম্মতি ছাড়া রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেয় না পঙ্গরা। কালবি আরও জানালো, আমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে যেন আগামীকাল সকালে পবিত্র মোটাম্বর সঙ্গে দেখা করতে যাই। গেলে সূর্য ওঠার 3 ঘন্টা পর রওনা হতে হবে, কারণ রিকা থেকে একদিনের হাঁটা পথের দূরত্বে থাকে মোটম্ব। নিজেরা আরও খানিক আলোচনা করে নিয়ে কালবিকে এবার জানালাম, যদিও খুব অল্প সময় আছে আমাদের হাতে, তবুও মোটাম্ব যেহেতু অনেক বয়স্ক মানুষ বলে আসতে পারছেন না, তো আমরা সাদা সর্দাররাই না হয় যাব তার কাছে। কালবিকে আরও বললাম, আমরা ক্লান্ত, এবার শুতে যেতে চাই। এরপর তাকে উপহারগুলো দিলাম। প্রসন্ন চিত্রে গ্রহণ করা হলো ওগুলো। আমরা মাজিতো দেশে ফেরার আগেই আমাদের জন্য উপহার তৈরি রাখা হবে বলে জানালো কালবি। তারপর আলোচনা আপাতত শেষ সেটা বোঝাতে মট করে ছোট একটা কাঠি ভাঙল। কালবি ও তার মন্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে কুটিরের দিকে রওনা হলাম আমরা। পরে ব্যাপারটা ইঙ্গিতবহ হয়ে উঠবে, কাজেই এখানে বলে রাখা ভালো। ফিরবার পথে কোম্বা এলো না আমাদের সঙ্গে, তার বদলে এলো 2 জন মন্ত্রী। কালবির কাছ থেকে বিদায়ের পালা আসবার পর আমি টের পেলাম ছাউনির নিচে কোম্বা নেই। কখন যেন আমাদের অজান্তে পেছনের আসন থেকে উঠে চলে গেছে নিঃশব্দে। কি বুঝলেন এসব থেকে? কুটিরের দরজা বন্ধ করে ব্রাদার জন আর স্টিফেনকে জিজ্ঞেস করলাম। মাথা নাড়ল ব্রাদার জন, বলল না কিছু, মনে হলো স্বপ্নের ঘোরে আছে। স্টিফেন জবাব দিল, যা তা, এই মানুষ খেকো অসভ্যগুলোর জামার আস্তিনে কোনো কূটকৌশল আছে। আর যাই হোক, মাজিটুদের সঙ্গে শান্তি চুক্তি করার কোনো ইচ্ছে নেই তা ওদের। আমিও তোমার সঙ্গে একমত, সায় দিয়ে বললাম। সত্যি যদি পঙ্গরা শান্তি চুক্তি করতে চাইতো তাহলে আরও দর কষাকষি করতো, ভালো অবস্থানে যাবার চেষ্টা করত, বা অন্য কোনোভাবে আরও সুবিধে আদায় করতে চাইতো। আরেকটা ব্যাপার, সেক্ষেত্রে ওই মোটম্বর সম্মতি তারা আগেই আদায় করে রাখত। বোঝাই যাচ্ছে কালবি নয়, আসলে পঙ্গদের নেতা ওই মোটম্ব। কালবি শুধু তার হাতের পুতুল। একটু থেমে বললাম, যদি মোটাম্ব শুধুই কোনো কিংবদন্তি না হয়ে সত্যি কোনো জীবিত মানুষ হয়, তাহলে শান্তি চাইলে কালবির বদলে তারই কথা বলা উচিত ছিল। যাই হোক, সত্যি মোটাম্বর অস্তিত্ব আছে কিনা সেটা বেঁচে থাকলে ঠিকই জানতে পারবো আমরা। আর বেঁচে যদি নাই থাকি তাহলে সে থাকলেই কি আর না থাকলেই কি। তবে আমার মন বলছে মোটাম্বর সঙ্গে দেখা করতে না গিয়ে কালকে সকালে প্রথম ক্যানোটাতে উঠে মাজিটুদের ওখানে ফিরে যাওয়াই ভালো হবে আমাদের সবার স্বাস্থ্যের জন্যে। আমি এই মোটাম্বর সঙ্গে দেখা করতে চাই, সিদ্ধান্তের সুরে বলে উঠল ব্রাদার জন। আমিও সায় দিলে স্টিফেন আমার দিকে তাকালো। এ নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই, বুঝলে? নেই, তিক্তস্বরে বললাম। পাগলাদের সঙ্গে তর্কে জড়ানো ব্যথা। তবু তার চেয়ে চলো শুয়ে পড়ি। এটাই হয়তো আমাদের জীবনের অন্তিম রাতের ঘুম। ভালো মতো ঘুমাও। শুয়ে পড়ছি দেখে দাঁড়াও বলে উঠল স্টিফেন। কোট খুলে ফেলে
ভাঁজ করা বালিশের মতো রেখেছে ও বিছানার উপর। আবার বলল, একটু সরে দাঁড়াও, কম্বলটা ঝাড়তে হবে দেখছি। কিসের গুঁড়ো যেন বিছিয়ে আছে কম্বলে। কম্বল ঝাড়তে তৈরি হলো ও। গুঁড়ো? সন্দেহের সুরে জিজ্ঞেস করলাম আমি। 1 মিনিট অপেক্ষা করো তো, দেখি জিনিসটা কি। আগে তো কোনো কিছু গুঁড়ো দেখিনি ওখানে। কাঠের গুঁড়ো বোধ হয়। ছাদে ইঁদুর দৌড়েছে। গা ছাড়া ভাবে বলল স্টিফেন, সন্তুষ্ট না হয়ে। পিদিমের দুর্বল আলোয় ছাদ আর কাদামাটির দেয়াল দেখতে শুরু করলাম। আগে বলতে ভুলে গেছি, এ কুটিরের দেয়ালে যে রং করা হয়েছে তাতে গোল গোল নকশা আছে। মনোযোগ দিয়ে ওগুলো দেখছি। এমন সময় দরজায় টোকার শব্দ হলো। গুঁড়োর কথা ভুলে দরজা খুলে দিলাম। হ্যান্স ঢুকলো ভিতরে। বলল, ওই মানুষখেকো ইবলিশগুলোর একটা আপনার সঙ্গে কথা বলতে চায়। বাস, মাভবতাকে আটকে রেখেছে। নিয়ে এসো। বিনা দ্বিধায় বলে দিলাম। বুঝতে পারছি এখানে বেপরোয়া ভাব বজায় রাখাই আমাদের জন্যে মঙ্গলজনক হবে। সতর্ক করলাম হ্যান্সকে, তবে লোকটা যখন এখানে থাকবে তখন চারপাশে সতর্ক নজর রেখো। কাঁধের উপর দিয়ে ফিসফিস করে কি যেন বলল হ্যান্স। সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ে মোড়ানো লম্বা এক লোক ঢুকলো ভেতরে। সাক্ষাৎ ভূত মনে হলো তাকে ওরকম কাপড়ে। ঝট করে ঢুকেই দরজাটা দ্রুত বন্ধ করে দিল সে। কে তুমি? জিজ্ঞেস করলাম। জবাব না দিয়ে মুখের উপর থেকে কাপড় সরালো লোকটা। দেখলাম আমাদের সামনে দাঁড়ানো লোকটা স্বয়ং পঙ্গদের রাজা কালবি। আমি একা সর্দার ডগিটার সঙ্গে একা কথা বলতে চাই, কর্কশ গলায় বলল সে। আর বলতে হবে এখনই, পরে আর কথা বলার কোনো উপায় থাকবে না। বন্ধু কালবি, কেমন আছো তুমি? উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ব্রাদার জন। তোমার ক্ষত শুকিয়ে গেছে সেটা অবশ্য দেখেছি। হ্যাঁ, কিন্তু একা আপনার সঙ্গে কথা বলতে চাই আমি। সম্ভব নয়, বলল ব্রাদার জন। কথা যদি বলতেই চাও তো আমাদের সবার সামনে বলতে হবে, কারণ আমরা একে অন্যকে পুরোপুরি বিশ্বাস করি। আমি যা শুনি তা এরাও শোনে। ইচ্ছে না হলে বলো না। কালবি বিড়বিড় করে জিজ্ঞেস করলো, আমি কি এদের বিশ্বাস করতে পারি? যতটা বিশ্বাস করো আমাকে ততটা বিশ্বাস এদেরও করতে পারো, দীর্ঘ গলায় বলল ব্রাদার জন। কাজেই যদি এদের সামনে বলবে না ঠিক করে থাকো তাহলে ফিরে যাও। লোকটার চেহারা দেখে এবার ব্রাদার জন বলল, ঠিক আছে বলো, তবে তার আগে জেনে নেওয়া ভালো আমাদের কথা বাইরে থেকে শোনা যাবে কি না। মাথা নাড়ল কালবি। না, ডগিটা শুনবে না কেউ। দেয়াল অনেক পুরু, আর ছাদেও কেউ নেই। আসবার সময় চারপাশে আমি ভালো মতো দেখে এসেছি। ছাদে কেউ উঠলে আওয়াজে টের পেয়ে যাব আমরা। তাছাড়া দরজায় আপনার যে লোক দাঁড়িয়ে আছে, কেউ এলে তাকে সে দেখতে পাবে। দেবতারা ছাড়া আর কারো সাধ্য নেই আমাদের কথা শোনে। দেবতাদের সাধ্য থাকলে শুনুক, কালবি বলল ব্রাদার জন। বলো, আমা আর ভাইরা তোমার কাহিনী জানে। বিরাট বিপদে আছি আমি। ডগিটা ভীতু জানোয়ারের মতো চোখ ঘোরাতে ঘোরাতে বলল কালবি। আপনার সঙ্গে দেখা করে আসবার পর পবিত্র বীজ ছিটিয়ে দিতে নিয়ম মতো একবার আমার যাবার কথা ছিল ওই পাহাড়ের জঙ্গলে, কিন্তু অসুস্থতার কথা বলে সেবার যাইনি আমি। আমার বদলে ভবিষ্যতের কালবি কিংবা গিয়ে দেবতার কামড় না খেয়ে নিরাপদে ফিরে আসে। এখন কালকে পূর্ণচাঁদের রাতে কালবি হিসেবে আবার আমার পবিত্র বীজ ছিটিয়ে দিতে যাবার কথা। আর আমি যদি যাই, ডগিটা একবার কামড়েছে, কাজেই এবার আমাকে মেরে ফেলবে ওই ভয়ঙ্কর সাদা দেবতা। ব্যাপারটা হচ্ছে, হয় তাকে মারতে হবে আমার, নইলে সে আমাকে মারবে। আমি যদি মরি তাহলে কালবি হিসেবে দায়িত্ব নেবে কুম্বা, আর ও যদি কালবি হয় তাহলে আপনাদের ও মেরে ফেলবে গরম পানিতে সেদ্ধ করে। ওটাই পবিত্র দেবতার কাছে মানুষ মানুষ উৎসর্গের নিয়ম। ও আপনাদের উৎসর্গ করবে যাতে পঙ্গ মহিলারা আবারও অনেক সন্তানের মা হতে পারে। বুঝতে পারছেন ডগিটা?
জঙ্গলের ওই ভয়ানক দেবতাকে যদি আমরা মারতে না পারি, মরতে হবে তাহলে আমাদের সবাইকে। চুপ করে গেল কালবি। থরথর করে কাঁপছে লোকটা, গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে মেঝেতে। চমৎকার পরিস্থিতি, বলল ব্রাদার জন। কিন্তু যদি আমরা ওই দেবতাকে মেরে ফেলতেও পারতাম, মোটাম্বো আর তোমার খুনে লোকজনের হাত থেকে পালাতাম কি করে আমরা? জবাই করতো ওরা আমাদের। না ডগিটা, দেবতা মরলে মোটাম্বো মরবে। সেজন্যই মা যেমন করে তার বাচ্চাকে আগলে রাখে, ঠিক তেমনি করে সেই প্রাচীনকাল থেকে সাদা দেবতাকে আগলে রাখে মোটাম্বো। মোটাম্বো যদি মরে, তাহলে নতুন দেবতা না পাওয়া পর্যন্ত দেশ শাসনের ক্ষমতা চলে যাবে পবিত্র ফুলের মায়ের কাছে। তার অনেক দয়া, কারো ক্ষতি করবে না সে। আর সেই সুযোগে কালবি হিসেবে সমস্ত শত্রুকে খতম করে দেব আমি। বিশেষ করে ওই জাদুকর কুম্বাকে নিকেশ করব আগে। কথা শেষ হতে না হতেই আমার যেন মনে হলো সাপের মৃদু হিসিস শুনলাম। শব্দটা আর হলো না, কিছু দেখতেও পেলাম না, কাজেই ধরে নিলাম ভুল শুনেছি। আরও আছে, বলে চলল কালবি। সোনার গুঁড়ো দিয়ে আপনাদের সন্তুষ্ট করে দেব আমি। যা চান দেব। আপনাদের বন্ধু মাঝিটুদের কাছে পৌঁছে দেব নিরাপদে। 1 মিনিট, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। এবার বললাম আমি। ব্রাদার জন স্টিফেনকে কালবির বক্তব্যটা ভাষান্তর করে শোনালো। কালবির দিকে তাকালাম। এবার বন্ধু কালবি, খুলে বলুন তো, যাকে আপনি দেবতা বলছেন সে আসলে কে? সর্দার মাকু মাজানা। ওটা একটা বন মানুষ। হয় অনেক বয়স হয়েছে বলে লোমগুলো সাদা হয়ে গেছে, নয়তো জন্ম থেকেই সাদা। ওটা ঠিক জানি না। যে কোনো মানুষের দ্বিগুণ হবে ওটা আকারে, শক্তিতে 20টা মানুষের সমান। আমি যেমন নলখাগড়া ভাঙতে পারি, ওটা তেমনি করে হাতে নিয়ে মানুষ ছিঁড়ে ফেলতে পারে। দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নিতে পারে। ওটা মানুষের মাথা। সতর্ক করার জন্যে আমার আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছিল ওটা। বিরক্ত হলে ওরকমই করে সে কালবিদের সঙ্গে। প্রথমবার আঙুল কামড়ে নিয়ে ছেড়ে দেয়, পরের বার ছিঁড়ে 2 টুকরো করে ফেলে। আগুনের সামনে যাদের উৎসর্গ করা হয় তাদেরও সেই ছেড়ে। ও বিরাট একটা বন মানুষ। অতি সাহসীর মতো নির্বিকার চেহারায় বলতে হলো। আমিও ভেবেছিলাম ওটা এরকম কিছুই হবে। তো কতদিন আপনাদের মাঝে ওটা দেবতা হিসেবে আছে? কতকাল সেটা জানি না, সেই শুরু থেকে। মোটাম্বর মতোই সেই শুরু থেকেই ছিল ওটা। দুজনের আত্মা একই। কালবিকে জিজ্ঞেস করলাম, পবিত্র ফুলের মাটা কে? সেও কি সবসময় ছিল? সেও কি ওই বন মানুষ দেবতার ওখানেই থাকে? না সর্দার মাকু মাজানা, পবিত্র ফুলের মা সাধারণ মানুষের মতোই মরে যান। তার জায়গায় আরেকজন তখন দায়িত্ব পায়। এখন যে মা আছেন তিনি সাদা মানুষ, আপনাদের জাতির মাঝবয়সী সাদা মহিলা। তিনি মারা গেলে তার মেয়ে হবে পবিত্র ফুলের মা। ওই মেয়েটাও সাদা মহিলা, খুব সুন্দরী। সেও যদি মারা যায়, তাহলে আরেকজন সাদা মেয়ে খুঁজে বের করা হবে। সে হয়তো এমন কেউ হবে যার বাবা মা কালো কিন্তু সে সাদা। ওই সাদা মেয়েটার বয়স কত? খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো ব্রাদার জন বাবাকে। তার 20 বছরেরও আগে মেয়েটার জন্ম হয়েছে, ডগিটা জানালো কালবি। সেই যখন পবিত্র ফুলের মাকে বন্দি করে ধরে আনা হলো, তারপর জন্মায় সে। পবিত্র ফুলের মা বলেন মেয়েটার বাবা একজন সাদা মানুষ। সেই সাদা মানুষ তার স্বামী ছিল। সাদা মানুষটা নাকি মারা গেছে। বুকের কাছে ঝুঁকে এলো ব্রাদার জনের মাথা। চোখ বন্ধ হয়ে গেল। মনে হলো ঘুমিয়ে পড়েছে ব্রাদার জন। কালবি বলে চলল, মা থাকেন পাহাড়ের মাথায়। যে রোদটা আছে সেটার মাঝখানে একটা দ্বীপে। তার সঙ্গে সাদা দেবতার কোনো সম্পর্ক নেই। কিন্তু কালবিরা মাঠে যে পবিত্র বীজ ছড়িয়ে দিয়ে আসে, সেগুলো দেখভাল করতে তার সহচারীরা মাঝে মাঝে দ্বীপ ছেড়ে রোদ পেরিয়ে পাহাড়ি জঙ্গলে আসে। কারণ ওই পবিত্র বীজের গাছ থেকে যে দানা হয় সেগুলো সাদা দেবতার খাবার। খানিকটা বুঝলাম। কালবিকে বললাম, এবার বলুন আপনার পরিকল্পনা কি?
যেখানে ওই বিরাট বন মানুষ থাকে সেখানে আমরা যাব কি করে? আর যদি যেতেও পারি ওটাকে মারব কিভাবে? আপনার উত্তরসূরি গোম্বা তো কোনো মতেই সঙ্গে করে বন্দুক রাইফেল আনতে দেয়নি আমাদের। মরুক কোম্বা, অভিশাপ দিয়ে বলল কালবি। ওই চালাকিটা ও করেছে বলে দেবতা তার বড় বড় দাঁত দিয়ে ছিঁড়ে নিক ওর মগজ। ও যে প্রবাদটার কথা বলেছে সেটা প্রাচীন কোনো প্রবাদ না, মাত্র এক চাঁদ আগে ছড়িয়ে পড়ে কথাটা। ওটা মোটেম্বো বলেছে না কোম্বা, সেটা কে বলবে? আমি ছাড়া যদি কেউ জেনেও থাকে, খুব অল্প মানুষই জানে মরণ ছুঁড়ে দেয়া লোহার নলের কথা। কাজেই ওগুলোর ব্যাপারে প্রাচীন প্রবাদ থাকে কি করে? আগের প্রসঙ্গে ফিরলাম। ঠিক আছে, বাকি প্রশ্নের জবাব দিন কালুবি। পাহাড়ের ঢালে জঙ্গলে আপনাদের যাওয়া নিয়ে তো কথা। সাদা দেবতা ওখানে থাকে বলে আপনাদের যাওয়ায় কোনো সমস্যা হবে না সর্দার। সাধারণ মানুষ আর মোটম্ব মনে করবে আমি ওখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফাঁদে ফেলে উৎসর্গ করতে। বেশ কিছু কারণে অনেকেই চাইছে আপনাদেরকে উৎসর্গ করা হোক। চোখে জোরালো ইঙ্গিত নিয়ে মোটাসোটা স্টিফেনকে দেখালো কালবি। তবে কিভাবে লোহার নল ছাড়া দেবতাকে মারবেন সেটা আমি জানি না, কিন্তু আপনি তো খুব সাহসী, বড় জাদুকর। আপনি নিশ্চয় কোনো না কোনো উপায় খুঁজে বের করতে পারবেন। মনে হলো ঘুম থেকে জেগে উঠল ব্রাদার জন। শান্ত দীর্ঘতার সঙ্গে বলল, হ্যাঁ, উপায় আমরা খুঁজে বের করব। ও নিয়ে চিন্তা করো না কালবি। তুমি যাকে দেবতা বলো সেই বড় বন মানুষটাকে ভয় পাই না আমরা, তবে তাকে মারবার বদলে দাম দিতে হবে তোমাকে। দাম না দিলে ওই জানোয়ারটাকে খুন করে তোমাকে রক্ষা করব না আমরা। বিচলিত কালবি জিজ্ঞেস করলো, দামটা কি? কত? আমার অনেক বউ আছে, গরু ভেড়া আছে। না, আপনি বউ চাইবেন না, আর গরু ভেড়াও পানি পেরিয়ে নেওয়া যাবে না। সোনার গুঁড়ো বা হাতির দাঁত দিতে পারি। আমি তো কথা দিয়েছি ওগুলো দেব, এর বেশি আমার আর কিছু দেবার নেই। ব্রাদার জন এবার বলল, কালবি, দামটা হচ্ছে ওই পবিত্র ফুলের মা এবং তার মেয়েকে আমাদের সঙ্গে এখান থেকে চলে যেতে দেবে তুমি। আর আমি এতক্ষণ ভাষান্তর করায় এবার মাঝখান থেকে স্টিফেন বলে উঠল, সেই সঙ্গে দেবেন পবিত্র ফুল, একেবারে শেকড় পর্যন্ত দিতে হবে। প্রাপ্ত উপকারের প্রতিদান হিসেবে এসব দাম শোধ করতে হবে শুনে বেচারা কালবির চেহারার যে অবস্থা হলো তাতে যে কারো মনে হতে পারে কালবি হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছে। বিরাট হা করা মুখটা বন্ধ করে একটু সামলে নিয়ে সে বলল, আপনারা কি বুঝতে পারছেন? আমার দেশের দেবতাদেরকে নিয়ে যেতে চাইছেন আপনারা? এবার মনে হলো কুঠির ছেড়ে দৌড়ে পালাবে কালবি। চট করে তার বাহু ধরে ফেলে আমি বললাম, বন্ধু, দামটা কিন্তু যা বললাম তাই। বিরাট বিপদের ঝুঁকি নিতে বলছেন আপনি আমাদেরকে। নিজের জীবন বাঁচাতে আমাদেরকে অনুরোধ করছেন আপনারই দেশের একটা দেবতাকে মেরে ফেলতে, তাও আবার সবচেয়ে শক্তিশালী পবিত্রটাকে। এখন কাজটা করে দেবার বদলে বাকি দেবতাগুলোকে চাইছি আমরা। বলছি আমাদের সঙ্গে তাদেরও চলে যেতে দিতে হবে। এখন বলুন, আমাদের প্রস্তাবে আপনি রাজি কি রাজি না? রাজি না, বিমর্ষ গলায় বলল কালবি। আপনাদের কথায় রাজি হওয়ার অর্থ শেষ অভিশাপে আমার আত্মাটা অভিশপ্ত হওয়া। সেই শাস্তি এত ভয়ঙ্কর যে মুখে আনা যায় না। কালবিকে মনে করিয়ে দিলাম। আর রাজি না হওয়ার মানে, যে বড় বাদরটাকে আপনি দেবতা বলেন সেটার কামড়ে ক্ষতবিক্ষত হয়ে ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু, আর মাত্র কয়েক ঘন্টা পর হাড়গোড় সব ভেঙে চুরে যাবে আপনার। তারপর উৎসর্গ করা মানুষ হিসেবে রান্না করে খাওয়া হবে আপনাকে। কি ঠিক বলিনি? মাথা দুলিয়ে গোঙালো মিয়মান কালবি। আমি আবার বললাম, তারপরও বলবো, আপনি আমাদের কথায় রাজি হননি বলে আমরা খুশি। বিরাট বিপদ এড়িয়ে মাজিটুদের নিরাপদ দেশে ফিরতে পারছি আমরা। কালবি বলল, সর্দার মাকু মাজানা, কিভাবে ফিরবেন মাজিটুদের নিরাপদ দেশে? দেবতার দাঁতের কামড়ে না মরলে তো গরম পানিতে সেদ্ধ করে
হত্যা করা হবে আপনাদেরকে। খুব সহজেই ফিরব। কালবি আরও গম্ভীর হয়ে গেলাম। শুধু ভবিষ্যতের কালবি কুম্বাকে বলে দেব যে আপনি সাদা দেবতার বিরুদ্ধে কি জঘন্য চক্রান্ত করেছিলেন, আর আমরা কিভাবে আপনার শয়তানি ভরা অনুরোধ প্রত্যাখ্যান করেছি। আমার তো মনে হচ্ছে কাজটা এখনই করা দরকার। আপনি উপস্থিত আছেন আমাদের সঙ্গে, যেখানে আপনার মোটেই থাকার কথা নয়। দরজা পেরিয়ে গিয়ে ঘন্টিটা বাজাবো আমি। রাত খানিকটা বেশি হয়ে গেলেও নিশ্চয়ই কেউ না কেউ ওটার আওয়াজ শুনবে না। চুপ করে দাঁড়ান। ছোড়া আছে আমাদের কাছে, বাইরে আমাদের লোকদের কাছে বর্ষাও আছে। এবার এমন একটা ভঙ্গি করলাম যেন এখনই আমি কালিবিকে কালবিকে পাশ কাটিয়ে দরজার দিকে যাব। কালবি বলে উঠল, সর্দার, পবিত্র ফুলের মা আর তার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব আমি। হ্যাঁ, সেই সঙ্গে পবিত্র ফুলের শেকড়ের গোড়া পর্যন্ত দেব। শপথ করে বলছি, যদি পারি তাহলে নিরাপদে আপনাদের সবাইকে পানিও পার করিয়ে দেব। শুধু একটা অনুরোধ, আমাকেও সঙ্গে নেবেন আপনারা। এখানে থাকার আর সাহস নেই আমার, জানি। তারপরও অভিশাপ ঠিকই এসে পড়বে আমার উপর, কিন্তু অভিশপ্ত হয়ে কোনো একদিন মরে যাওয়া আগামীকাল দেবতার দাঁতের কামড়ে মরার চেয়ে অনেক ভালো। ফুঁপিয়ে উঠল কালবি। ফোপাতে ফোপাতে বলতে লাগলো, ইস, কেন আমি জন্মালাম, কেন যে জন্মালাম। নরম গলায় কালবিকে বললাম, বন্ধু কালবি, এ প্রশ্ন অনেকেই করেছে জীবনে। কেউ প্রশ্নটার জবাব দিতে পারেনি, তবে কোথাও না কোথাও নিশ্চয় আছে জবাবটা। খারাপ লাগলো কুসংস্কারাচ্ছন্ন বিপদগ্রস্ত মানুষটার জন্য। নিজেদের অবস্থান পরিষ্কার করতে তারপরও বললাম, আমার মনে হয় ঠিক সিদ্ধান্তই নিয়েছেন আপনি। আমরা ধরে নিচ্ছি আপনি আপনার দেয়া কথা রাখবেন। যতক্ষণ আপনি বিশ্বস্ত থাকবেন ততক্ষণ আপনার বিরুদ্ধে একটা কথাও বলবো না আমরা কেউ। কিন্তু মনে রাখবেন, যতটা দুর্বল মনে হচ্ছে ততটা দুর্বল নয় আমরা। যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাহলে আমাদের বদলে মরতে হবে কিন্তু আপনাকেই। রাজি আছেন? রাজি আছি সাদা সর্দার। তবে কোথাও যদি কোনোভাবে কোনো গণ্ডগোল হয়ে যায় তাহলে দোষ দেবেন না আমাকে। সবই তো দেবতাদের হাতে। কিন্তু যাই ঘটুক, আমি আপনাদের প্রতি বিশ্বস্ত থাকব। আমার শপথ রক্ষা করব। ছোরা বের করে ওটার ফলা দিয়ে নিজের জিভের ডগা ফুটো করল কালবি। ক্ষতটা থেকে এক ফোঁটা রক্ত ঝরল মেঝেতে। এবার কালবি বলল, আমি যদি আমার শপথ ভঙ্গ করি তাহলে ওই রক্তের মতোই যেন শীতল হয়ে যায় আমার শরীর, ওই রক্তের মতোই যেন পচে যায়। রক্ত যেমন ধুলোয় মিশে যায় তেমনি করে যেন আমার আত্মা বিনষ্ট হয়ে ভূতের জগতে মিশে যায়। গা শিউরানো দৃশ্যটা আমাকে খুব প্রভাবিত করলো। সেই সঙ্গে মনটা বলল, এই দুর্ভাগ্য মানুষটার ধ্বংস হয়ে গেছে। এমন দুর্ভাগ্য তাকে তাড়া করে ফিরছে যেটা সে কিছুতেই এড়াতে পারবে না। চুপ করে থাকলাম আমরা। মুখে কাপড় পেঁচিয়ে দরজা খুলে নীরবে চলে গেল কালবি। মনে হয় ঠিক আচরণ করলাম না আমরা বেচারার প্রতি, দুঃখিত স্বরে বলল স্টিফেন। সাদা মহিলা আর তার মেয়ে বিড়বিড় করলো, ব্রাদার জন। হ্যাঁ, আপনাকে আপন মনে জোরে বলে উঠল স্টিফেন। অসহায় ওই মানুষ দুজনকে রক্ষা করতে অনেক কিছুই করা যায়, আর অর্কিডটা কেউ পেলে কোনো ক্ষতি তো নেই। ওটা ছাড়া মহিলা দুজন একাকী বোধ করবে, তাই না? ভাগ্যিস আমি কথাটা ভাবলাম। এখন আর বিবেকের দংশন হচ্ছে না। টিটকারির সুরে ওকে বললাম, আশা করি শিক্ষা বা ভাবার সময়ে বিবেকের দংশন হবে না তোমার। আমি যা দেখেছি তাতে ওই লোহার খাটিয়ায় তিনজনকে একসঙ্গে কাবাব বানানো যাবে। এবার চুপ করে থাকো, ঘুমাবো আমি। কিন্তু কিছুতেই এলো না ঘুম। শেষে ঘুমাতে না পেরে গভীরভাবে চিন্তা করে দেখলাম বর্তমান পরিস্থিতিতে কি করা যায়। প্রথমেই ভাবলাম পঙ্গ এবং তাদের দেবতাদের কথা। কি তারা কেন তাদের উপাসনা করে পঙ্গরা? আফ্রিকায় অনেক রকম দেবদেবীর পূজা করা হয় এবং কেন করা হয় তা বলতে পারে না কেউ।
আর সবচেয়ে কম জানে পুরোহিতগুলো। কাজেই কিছুক্ষণ পর এ ব্যাপারে চিন্তা করা ছেড়ে দিলাম। পঙ্গদের ব্যাপারে যা বুঝেছি তাতে মনে হলো উন্নত কোনো জাতির মানুষ তারা। নিজেদের মধ্যে বিয়ে করায় তাদের বংশবৃদ্ধি ব্যাহত হয়েছে, ফলে জনসংখ্যা হ্রাস পাচ্ছে ক্রমেই। হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে একসময় গোটা পঙ্গ জাতি। কালুবি যে কৌশলে এখানে আমাদের নিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। তার মনের আশা ভয়ঙ্কর মৃত্যুর কবল থেকে কোনো না কোনোভাবে তাকে বাঁচাতে পারব আমরা। এদিকে কোম্বা মন্ত্রীরা এবং পুরোহিত মোটাম্ব দেবতাদের কাছে বলি দিতে চাইছে আমাদের। নিশ্চিত মৃত্যু এড়াবো কী করে আমরা? অস্ত্র নেই আমাদের। কাকতালীয় কিছু না ঘটলে বাঁচবার কোনো আশাও নেই। বন্দি দুই মহিলাকে উদ্ধারের কোনো পথ দেখলাম না। হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম একসময়। 15 মোটাম্ব। উজ্জ্বল একটা আলো এসে সরাসরি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। ভাবলাম এই জানালাবিহীন বদ্ধ কুটিরে আলো এলো কোত্থেকে? আলোর উৎস অনুসরণ করে দেখলাম মেঝে থেকে 5 ফুট উপরে কাদামাটির দেয়ালে ছোট একটা ফুটো দিয়ে আসছে রেখার মতো রশ্মিটা। উঠে পড়ে ফুটোটার চারপাশে পরীক্ষা করে দেখে বুঝলাম সদ্য তৈরি করা হয়েছে ওটা। এখনও ফুটোটার ভেতরের দিকের সঙ্গে দেয়ালের রঙে কোনো পার্থক্য সৃষ্টি হয়নি। এটাও বুঝতে দেরি হলো না, কেউ যদি কান পেতে আমাদের কথা শুনতে চায় তাহলে ঠিক ওরকম একটা ফুটো তার উদ্দেশ্য পূরণ করবে। বিষয়টা তদন্ত করে দেখতে কুটির থেকে বেরিয়ে এলাম। কুটিরের যে দেয়ালে ফুটোটা করা হয়েছে সেটা থেকে বাগানের পূব দিকের বেড়া থেকে 20 ফুট দূরে পরিপাটি বেড়া। দেখে মনে হলো না কেউ ওখানে ঘাপটি মেরে ছিল, তবে কুটিরের দেয়ালের গা ঘেঁষে পড়ে আছে ফুটো করবার সময় ঝরে পড়া গুঁড়ো কাদামাটি। হ্যান্সকে ডেকে জিজ্ঞেস করলাম, কালকে রাতে কাপড়ে মুখ ঢাকা লোকটা যখন আমাদের সঙ্গে কথা বলছিল তখন চারপাশে ঘুরে ঘুরে নজর রেখেছিল কি না ও? হ্যান্স জানালো পাহারায় ছিল ও, তবে জোর দিয়ে বলতে পারল না যে কুটিরের ধারে কাছে কেউ আসেনি। বেশ কয়েকবারই ও পিছনের দিকে ঘুরে দেখতে গেছে, তখন কেউ আসতেও পারে। ওর জবাবে সন্তুষ্ট হতে পারলাম না। সবাইকে জাগালাম, তবে এ ব্যাপারে আপাতত কিছু বললাম না, চাইলাম না পর্যাপ্ত কারণ ছাড়া কাউকে চিন্তিত করে তুলতে। কয়েক মিনিট পর লম্বা এক নীরব মহিলা আমাদের জন্য গরম পানি নিয়ে এলো। তার আধ ঘন্টা পর নাস্তা দিয়ে গেল আরও কয়েকজন মহিলা। প্রধান মেনুতে থাকলো আস্ত একটা রোস্ট করা ছাগল। ওটা ছাগল সেটা বুঝতে পারায় তৃপ্তির সঙ্গে পেট ভরে খেলাম সবাই। খানিকক্ষণ পর রাজকীয় ভঙ্গিতে এসে হাজির হলো কোম্বা। ভদ্রতার সঙ্গে কেমন আছি না আছি কুশল জানবার পর জিজ্ঞেস করলো আমরা মোটাম্বর সঙ্গে দেখা করতে যেতে তৈরি কিনা। মোটাম্ব নাকি খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে আমাদের জন্যে। আমি জিজ্ঞেস করলাম সেটা সে জানলো কী করে? মাত্র কালকে রাতেই ঠিক হয়েছে আমরা মোটাম্বর সঙ্গে দেখা করতে যাব, আর মোটাম্ব থাকে একদিনের হাঁটা পথ দূরত্বে। আমার প্রশ্নের কোনো জবাব দিল না কোম্বা। মৃদু হেসে হাতের ঝাপটায় প্রসঙ্গটা এড়িয়ে গেল। পূর্ব নির্ধারিত সময়ে রওনা হলাম আমরা। উপহারগুলো দেয়ায় মালপত্রের ওজন অনেক কমে গেছে, ফলে সঙ্গে করে সমস্ত মালপত্র নিলাম। প্রধান সড়ক ধরে 5 মিনিট হাঁটবার পর পৌঁছলাম রিকা শহরের উত্তর ফটকে। এখানে 30 জন বর্ষাধারী যোদ্ধা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিল কালবি। খেয়াল করলাম বঙ্গযোদ্ধাদের কাছে মাজিটুদের মতো তীরধনুক নেই। কালবি জোর গলায় ঘোষণার সুরে জানালো পবিত্র সেই মানুষের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়ে বিরাট সম্মান দেখাচ্ছে সে আমাদের। আমরা যখন বিনয়ের সঙ্গে বললাম থাক, এত কষ্ট করবার দরকার নেই তার, তখন খুব বিরক্তি এবং অসহায় রাগের সঙ্গে
বিচলিত কালবীর জানালো, এসব নিয়ে চিন্তা করতে হবে না আমাদের। রাগ হবার যথেষ্ট কারণ রয়েছে তার। মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে লোকটা। ঘণ্টাখানেক পর তার রাগের প্রকাশটা দেখলাম। ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখে স্পষ্ট বুঝতে পারলাম ধর্ম ছাড়া অন্যান্য সাধারণ বিষয়ে কতটা ক্ষমতা ধরে পঙ্গদের রাজা কালবী। ছোট কিছু ঝোপঝাড়ের মধ্য দিয়ে এগিয়ে একটা বাগানের ধারে পৌঁছে দেখলাম হালকা বেড়ার মাঝ দিয়ে এক জাতের ছোট আকারের চমৎকার কয়েকটা গরু বাগানে ঢুকে পড়ে শস্য খাচ্ছে। আন্দাজ করলাম বাগানটা বর্তমান কালবীর। গরুগুলো ও গরুগুলো ও গরুগুলো ওগুলো তার শস্য নষ্ট করায় ভীষণ ক্ষেপে গেল সে। রাখাল কই? চিৎকার করে উঠল। শুরু হলো রাখালকে খোঁজা। একটু পরে পাওয়া গেল তাকে। ধরে নিয়ে আসা হলো কালবীর সামনে। কিশোর বয়সী একটা ছেলে রাখালের কাজটা করে। ঝোপের ভেতর ঘুমাচ্ছিল বেচারা। টেনে হিঁচড়ে সামনে তাকে দাঁড় করানোয় প্রথমে গরু, তারপর ভাঙা বেড়া ও বিধ্বস্ত বাগান দেখালো কালবী। বিড়বিড় করে ক্ষমা চাইতে শুরু করলো রাখাল বালক। দয়া চাইলো বারবার। খতম করে দাও ওকে, খেপা গলায় যোদ্ধাদের নির্দেশ দিল কালবী। কথাটা শুনে মাটিতে ঝাঁপিয়ে পড়ে কালবীর দু গোড়ালি জড়িয়ে ধরল কিশোর। পায়ে বারবার চুমু দিয়ে কাঁদতে কাঁদতে বলল, মরতে খুব ভয় পায় সে। লাথি মেরে পা ছোটাতে চেষ্টা করলো কালবী। না পেরে হাতের বিরাট বর্শাটা তুলে এক ঝটকায় গেঁথে ফেলল অসহায় ছেলেটাকে। বঙ্গযোদ্ধারা হাততালি দিয়ে প্রশংসা জানালো। তারপর একটা ইঙ্গিত পেয়ে মৃত কিশোরের দেহ তুলে নিল চারজন যোদ্ধা। ছুটে ফিরে চলল রিকা শহরের দিকে। আন্দাজ করলাম রাতে বোধহয় লাশটা কাবাব বানিয়ে খাওয়া হবে। ঘটনাটা দেখে রেগে ওঠা বিড়ালের লোমের মতো দাঁড়িয়ে গেল ক্ষিপ্ত ব্রাদার জনের সাদা দাড়িগুলো। জানোয়ার, বলে উঠল স্টিফেন। কালবীকে ঘুষি মারতে হাত তুলল। মারত, কিন্তু চট করে ওর হাত ধরে ফেললাম আমি। ব্রাদার জন গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কালবী, তুমি কি জানো না রক্ত ঝরারে রক্ত দিয়েই সেই ঋণ শোধ করতে হয়? তোমার নিজের মৃত্যুর সময় হলে এই মৃত্যুটার কথা মনে করো। আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন সাদা মানুষ? রাগে চোখ গরম করে ব্রাদার জনের দিকে তাকালো কালবী। তাই যদি হয়। আবার বিরাট বর্ষাটা তুলল সে। কিন্তু ব্রাদার জন পাথরের মূর্তির মতো অনড় দাঁড়িয়ে থাকায় আঘাত করল না। চট করে দুজনের মাঝখানে চলে এলো কোম্বা। চিৎকার করে বলল, পিছিয়ে যান ডগিটা, আমাদের রীতিনীতি নিয়ে নাক গলাবেন না। কালবী কি জীবন এবং মৃত্যুর নির্ণায়ক নন? ব্রাদার জন জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তাড়াতাড়ি ইংরেজিতে বললাম, মরতে না চাইলে দয়া করে চুপ থাকুন। আমরা কিন্তু আসলে এদের হাতে বন্দি। এ কথা বাস্তবে ফিরল ব্রাদার জন সরে দাঁড়ালো। ভাব দেখে মনে হলো একটু আগে কিছুই ঘটেনি। আবার রওনা হলাম সবাই। তবে ওই ঘটনা আমাদের মানসিকতায় পরিবর্তন এনে দিল। মনে হয় না এরপর আমরা কেউ কালবীর ভাগ্যে কী ঘটবে তা নিয়ে আর চিন্তা করেছি। অবশ্য একটা কথা কালবীর পক্ষে না বললেই নয়, লোকটা মৃত্যু ভয়ে এত অস্থির হয়ে আছে যে সে হয়তো বুঝতেও পারেনি কি ভয়ানক অমানবিক কাজ করে বসেছে। বাকি দিন আমরা চওড়া সমতল একটা উর্বর জমির উপর দিয়ে এগিয়ে চললাম। মনে হলো জায়গাটা আগে চাষাবাদের কাজে ব্যবহৃত হতো। এখন ক্ষেতগুলো অনেক দূরে দূরে, সংখ্যাতেও কম। বেশিরভাগ জমি জুড়ে আছে এক রকমের বাঁশ গাছ। দুপুরে একটা পুকুরের পাড়ে থামলাম খাওয়া সেরে নিতে। এখানে আমাদের সঙ্গে যোগ দিল রাখাল বালকের মৃতদেহ নিয়ে ফিরে যাওয়া সেই চারজন পঙ্গ যোদ্ধা। কী যেন জানালো তারা কালবীকে। খাওয়া সেরে আবার রওনা হলাম। মনে হলো কালো রঙের টিলার আকাশ ছোঁয়া দেয়ালের দিকে চলেছি। ওগুলোর পেছনে থম মেরে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে সেই আগ্নেয় পর্বত, দেবতাদের বাড়ি। বিকেল 3টের দিকে পূব পশ্চিমে বিস্তৃত টিলার কাছে পৌঁছে গেলাম। দুপাশে যত দূর চোখ যায় টিলার যেন শেষ নেই। তবে একটু পরে একটা গর্ত দেখতে পেলাম টিলার গায়ে। মনে হলো ওটা একটা গুহা। ওখানেই শেষ হয়ে গেছে পথ। এবার আমাদের কাছে চলে এসে
লজ্জা লজ্জা ভাব করে আলাপ জুড়তে চেষ্টা করলো কালবি। বুঝলাম ওই পর্বতের কাছে চলে এসে আতঙ্কিত হয়ে উঠেছে লোকটা। তার সম্বন্ধে যে খারাপ ধারণা জন্ম নিয়েছে আমাদের মনে, সেটা দূর করতে চাইছে সে মন প্রাণ দিয়ে। আসলে নিরাপত্তা আর আশ্বাস খুঁজছে। কালবি যা বলল তা থেকে বুঝলাম টিলার গায়ে এর ওই গুহা মোটেম্বর বাড়ির দরজা। আস্তে করে মাথা দোলালাম, কিন্তু বললাম না কিছু। আসলে সহজভাবে নিতে পারলাম না খুনে রাজার উপস্থিতি। খুব করুণ কাতর একটা ভঙ্গি নিয়ে চলে গেল কালবি। অদ্ভুত সেই পাথুরে দেয়ালের কাছে যাবার আগে পর্যন্ত আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। প্রকৃতির তৈরি গুহামুখের কালো অন্ধকার গহ্বরের সামনে থামলাম সবাই। বঙ্গদেশটা যখন পানির নিচে ছিল তখন মনে হয় এই গুহা দিয়েই রোদের বাড়তি পানি বেরিয়ে যেত। ভাবম্বা যে ছোটবেলায় এখানেই এসেছিল তাতে মনে কোনো সন্দেহ রইল না। এবার একটা নির্দেশ দিল কালবি। যোদ্ধাদের কয়েকজন গুহামুখের দুপাশে তৈরি নির্জন কুটিরগুলোতে চলে গেল। ফিরে এলো জ্বলন্ত মশাল নিয়ে। মশাল দেয়া হলো আমাদের সবাইকে। কাজটা হয়ে যেতেই বিশাল গুহার ভেতরে ঢুকলাম আমরা। শুরুর দিকে স্যান আলো থাকলো, তারপর কমতে শুরু করলো দৃষ্টিসীমা। আর কারো কথা জানি না, তবে গা শিউরানো একটা অনুভূতি হলো আমার। আমাদের আগে আগে অর্ধেক যোদ্ধা নিয়ে চলেছে কালবি, পেছনে বাকিদের নিয়ে আসছে কুম্বা। অনেক কাল ধরে পানি বয়ে যাওয়ার ফলেই বোধহয় গুহার মেঝেটা বেশ মসৃণ। দেয়াল ও ছাদে যতটুকু দেখতে পেলাম তাতে মনে হলো ওগুলো মসৃণ। সোজা যায়নি গুহা, টিলার ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে কোথাও। প্রথম বাঁকে পৌঁছাতেই বঙ্গযোদ্ধারা নিচু গলায় অপার্থিব একটা ভীতিকর গান শুরু করলো। গেয়েই চলল তারা। মশালের সামান্য আলোগুলো নিকষ কালো অন্ধকারে নক্ষত্রের মতো দেখালো। আন্দাজ 300 গজ পার হবার পর শেষ বাঁকটা ঘুরে সামনে দেখতে পেলাম ঘাসের তৈরি একটা পর্দা পথ জুড়ে আছে। তবে পর্দাটা খানিকটা সরানো। অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল এবার। পর্দার দুধারে গুহার দেয়ালের কাছে বড় বড় দুটো আগুন জ্বলছে। সেই আলোয় আলোকিত হয়ে আছে জায়গাটা। আরও আলো আসছে গুহার অন্য মাথা থেকে। ওদিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথটা আগুনগুলো থেকে বড়জোর 20 কদম হবে। ওই পথের শেষে 200 গজ চওড়া পানির বিস্তৃতি। তার ওপারে শুরু হয়েছে বিশাল সব গাছে ছাওয়া পর্বতের ঢাল। ছোট একটা খাল ঢুকেছে চওড়া গুহার ভেতরে। ওটার শেষ প্রান্ত আগুন দুটোর মাঝখান পর্যন্ত চলে এসেছে। খালটা এখানে 6-7 ফুট প্রশস্ত হবে। পানির গভীরতাও কম। মাঝারি আকারের একটা ক্যানো বেঁধে রাখা হয়েছে ওখানে। খালের দুপাশে গুহার দেয়ালে দুটো করে 4টে দরজা দেখতে পেলাম। মনে হলো ওগুলো দিয়ে পাথর কুঁদে তৈরি কয়েকটা ঘরে যাওয়া যাবে। প্রতিটা দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন করে সাদা পোশাক পরা লম্বা মেয়ে। মশাল জ্বলছে তাদের হাতে। ধারণা করলাম এরা অভ্যর্থনা শেষে পথ দেখিয়ে নিয়ে যাবার দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা পাশ কাটাতেই ভেতরের ঘরে চলে গেল তারা। এবার খালের পানির খানিকটা ওপরে 8 ফুট বর্গের একটা কাঠের তৈরি মঞ্চ দেখতে পেলাম। মঞ্চের দুপাশে বিশাল দুটো হাতির দাঁত। এত বড় হাতির দাঁত আগে কখনো দেখিনি। এত পুরনো কালো হয়ে গেছে ওগুলো। হাতির দাঁত দুটোর মাঝখানে পশমে একটা কম্বলের উপর বসে আছে ওটা। প্রথমে আমার মনে হলো বিরাট একটা ব্যাঙ গুটিসুটি মেরে আছে। আসলেই অতিরিক্ত ফুলে ওঠা একটা ব্যাঙের সঙ্গে আকৃতিটার এত মিল যে দোষ দেয়া যায় না আমাকে। ব্যাঙের মতোই কর্কশ চামড়া, বেরিয়ে থাকা গিঁটওয়ালা শির দ্বারা
সরু সরু পা, আমাদের দিকে পেছন ফিরে আছে ওটা। যাই হোক, অনেকক্ষণ অবাক হয়ে অদ্ভুত জিনিসটার দিকে তাকিয়ে থাকলাম আমরা। আলোর স্বল্পতার কারণে নিশ্চিত হতে পারলাম না যা দেখছি সেটা সত্যি কিনা। শেষে অস্বস্তিতে পড়ে গেলাম। আর একটু হলেই কালবিকে জিজ্ঞেস করতাম ওটা কি, কিন্তু আমার ঠোঁট নড়ে ওঠার আগেই খুব ধীরে ধীরে আমাদের দিকে ফিরল ওটা। মাথাটা দেখা যাবার সঙ্গে সঙ্গে গান থামিয়ে দিল পঙ্গ যোদ্ধারা। কালবি সহ সবাই তারা উপর হয়ে শুয়ে পড়ল গড় করবার ভঙ্গিতে। যাদের হাতে মশাল আছে তারা অবশ্য ডান হাতটা উঁচু করে রাখল। ওহ, কি অবিশ্বাস্য দৃশ্যই না দেখলাম! ব্যাগ নয়, 4 হাত পায়ে হামাগুড়ি দেয়া একটা মানুষ ওটা। বিরাট ন্যাড়া মাথাটা 2 কাঁধের মাঝখানে যেন গর্তে বসে আছে। কারণটা সম্ভবত কোনো অসুখ বা অতিরিক্ত বয়স। অসম্ভব বয়স্ক মনে হলো মানুষটাকে দেখে। তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলাম বয়স কত হতে পারে তার। আন্দাজ করতে পারলাম না। বিরাট চওড়া মুখ, গাল দুটো বসে গেছে চোয়ালের গর্তে, জড়ো জড়ো কোঁচকানো চামড়া। মনে হলো সূর্যের আলোয় শুকানো পাকা চামড়া দেখছি। নিচের ঠোঁটটা হাড্ডিসার মজবুত থুতনির কাছে নেমে এসে ঝুলছে। দেখা যাচ্ছে মুখের দুপাশে বড় বড় দুটো চোখা সদন্ত, বাকি দাঁতগুলো নেই। মাঝে মাঝে সাপের মতো লালচে জিভ বের করে ঠোঁটের কোণায় জমে ওঠা সাদা ফেনা চাটছে। তবে সবচেয়ে অদ্ভুত তার চোখ, বড় বড় গোল চোখ। হয়তো চামড়া মাংস বসে যাবার কারণে চোখগুলো অত বড় দেখালো, ঠিক যেন কঙ্কালের করটির অক্ষিকোটরে বসানো দুটো চোখ। সেই চোখে জ্বলন্ত দৃষ্টি। মাঝে মাঝে সত্যিই যেন আগুন জ্বলে উঠছে চোখ দুটোতে। অন্ধকারে জ্বলজ্বল করা সিংহের চোখের কথা মনে পড়ে গেল আমার। স্বীকার করতে লজ্জা নেই, মানুষটাকে দেখে ভয় পেলাম আমি। ক্ষণিকের জন্য যেন অবশ হয়ে গেলাম। এরকম একটা জিনিসকে মানুষ ভাবতে গিয়ে কেমন যেন ভয়ানক অস্বস্তি লেগে উঠল। অন্যদের দিকে তাকিয়ে দেখলাম ভয় পেয়েছে ওরাও। কাগজের মতো সাদা হয়ে গেছে স্টিফেনের চেহারা। মাজিটুদের দেশে ঢুকে কানা সেনাপতি বাবম্বর চাটা কফির মগে চুমুক দিয়ে যেরকম অসুস্থ হয়ে পড়েছিল, সেরকম অসুস্থ হয়ে পড়তে পারে বলে মনে হলো ওকে দেখে। সাদা দাড়ি হাতড়াচ্ছে ব্রাদার জন, সেই সঙ্গে প্রার্থনা করছে যেন চোষ্টা তাকে রক্ষা করেন। হ্যান্স ডাচ ভাষায় বলল, ব্যাস, এটা স্বয়ং কুৎসিত সেই শয়তান না হয়ে যায় না। পঙ্গদের মাঝে উপুর হয়ে পড়ে আছে জেরি। বিড়বিড় করে বলছে, চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু দেখতে পাচ্ছে সে। শুধু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে মাবম্ব। হয়তো নিজেও জাদুবিদ্যা চর্চা করে বলেই ভেবেছে মন্দ আত্মার উপস্থিতিতে ভয় পাবার কোনো কারণ নেই ওর। কাছিম যেভাবে দুপাশে মাথা নাড়ে, সেরকমভাবে অতি ধীরে বিরাট মাথাটা নাড়ল ব্যাঙের মতো মানুষটা। আগুন ঝরা চোখে ভালো মতো মেপে দেখলো আমাদের। একটু পরে ভারী গড়গড়ে গলায় অদ্ভুত সুরে বান্টু ভাষায় বলল, তাহলে তোমরাই সেই সব সাদা মানুষ যারা ফিরে এসেছো। গুনতে দাও আমাকে। মাটি থেকে লেল চর্ম একটা চিকন হাত তুলল সে। তর্জনী তাক করে গুনতে শুরু করলো। 1, লম্বা সাদা দাড়ি, হ্যাঁ ঠিক। 2, বাদরের মতো বেটে চটপটে সেই লোক, চুল আশ্রায় না এ কখনো। বাদরদের বাবার মতো চালাকও সে, হ্যাঁ ঠিক। 3, সুদর্শন মোটা শিশুদের মতোই কম বয়সী আর বোকা সেই ছোকরা। পেট ভরা দুধ খেতে পেলে বাচ্চা যেমন আকাশের দিকে তাকিয়ে হাসে আর ভাবে আকাশও তার দিকে তাকিয়ে হাসছে, সেরকম, হ্যাঁ ঠিক। তোমরা 3 জনই আগে যেরকম ছিলে এখনও সেরকমই আছো। সাদা দাড়ি। তোমার মনে আছে যখন আমরা তোমাকে খুন করলাম, তুমি দুনিয়ার উপরে বসা সেই শক্তির কাছে প্রার্থনা করেছিলে? বর্ষা যখন তোমার বুকে ঢুকছিল, তখন মাথায় কাঁটার মুকুট পরানো সেই মানুষটাকে
চুমু খেয়েছিলে, মাথা নাড়ছো। চালাক মিথ্যুক তুমি, কিন্তু আমি তোমাকে জানিয়ে দেব তুমি মিথ্যুক, কারণ ওটা এখনও আমার কাছে আছে। ঝট করে নিচে পড়ে থাকা একটা শিঙা তুলে বাজালো মোটাম্ব। করুণ আত্মচিৎকারের সুরে বেজে উঠল শিঙা। আওয়াজটা মিলিয়ে যেতে না যেতেই পেছনের দরজাগুলোর একটা দিয়ে ছুটে এলো এক মেয়ে। হাঁটু কেড়ে বসলো মোটাম্বর সামনে। বিড়বিড় করে তাকে কি যেন বলল মোটাম্ব। দ্রুত চলে গেল মেয়েটা। ফিরে এলো হাতির দাঁতের তৈরি হলদেটে একটা ক্রুশ নিয়ে। এই যে ওটা, এই যে ওটা, বলল মোটাম্ব। ক্রুশটা ব্রাদার জনের দিকে ছুড়ে দিয়ে দিল। ব্রাদার জন ক্রুশটার দিকে বিস্মিত চোখে তাকানোয় এবার মোটাম্ব বলল, মোটা শিশু, তোমার কি মনে পড়ে কিভাবে তোমাকে ধরেছিলাম আমরা? ভালো লড়েছিলে তুমি, খুব ভালো লড়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে খুন করি আমরা। ভালো ছিলে তুমি, খুবই ভালো ছিলে খেতে। তোমার কাছ থেকে অনেক শক্তি পেয়েছিলাম আমরা। আর বাদরের বাবা, তোমার কি মনে পড়ে কিভাবে চালাকি করে আমাদের হাত থেকে পালিয়েছিলে তুমি? পরে আমি ভেবেছি তুমি কোথায় গেছো, কিভাবে মরেছো। তোমার কথা ভুলবো না আমি, কারণ তুমি এটা দিয়েছিলে আমাকে। কাঁধের একটা লম্বাটে বিরাট সাদা ক্ষতচিহ্ন দেখালো মোটাম্ব। তুমি আমাকে মেরে ফেলতে, কিন্তু যখন আগুন দিলে তখন তোমার লোহার নলের ভেতরের জিনিসটাতে দেরিতে আগুন ধরেছিল। ওটুকু সময়ে লাফিয়ে সরে যাই আমি, যে কারণে ইচ্ছে থাকলেও আমার হৃৎপিণ্ডে লোহার গোলক ঢোকাতে পারোনি তুমি। হ্যাঁ, ওটা এখনও এখানে আছে। হ্যাঁ, আজ পর্যন্ত ওটা বয়ে বেড়াচ্ছি আমি। চিকন হয়ে গেছি বলে এখন আঙুল দিয়ে ওটা স্পর্শ করতে পারি আমি। অবাক হয়ে মোটাম্বর কথা শুনলাম, ভাবলাম আগে কখনো আমাদের দেখা হয়েছিল কি না।